আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে যে বিষয়টি আমি পড়াবো সে বিষয়টি হচ্ছে শিল্প মনোবিজ্ঞান, প্রোগ্রাম বিএ, বিএসএস ও বিএসসি পাস, কোর্স কোড 13340 কোর্সের নাম শিল্প মনোবিজ্ঞান, লেকচার নম্বর 4, লেকচারের শিরোনাম কর্মবিশ্লেষণের কৌশল ও কর্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা, অধ্যায় দ্বিতীয়। আমি ফারহানা তাসমিন, প্রভাষক মনোবিজ্ঞান, আব্দুল আল কলেজ, শ্রীপুর, গাজীপুর। ছবিগুলো দেখে কি মনে হচ্ছে তোমাদের? দেখো তো দেখি। গত ক্লাসে কিন্তু আমি পড়িয়েছিলাম, ছবিটিও দেখিয়েছিলাম। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পেরেছো। ছবিটি হচ্ছে কর্মবিশ্লেষণের। কর্মবিশ্লেষণ কাকে বলে বলো তো? কোনো কাজের অবস্থা ও প্রকৃতির সম্পর্কে ব্যাপক বিবরণ ও সুনির্দিষ্ট ব্যাখ্যাকে কর্মবিশ্লেষণ বলে। আবার আমরা অন্যভাবেও বলতে পারি, কর্মবিশ্লেষণ হচ্ছে কোনো কাজ সত্যিকারভাবে কী অবস্থায় কোন পন্থায় সম্পাদন করা হয় তার বস্তুনিষ্ঠ বর্ণনা। এখন দেখো তো এই ছবিটাতে কি দেখছো? একটা স্টপাস দেখছি আর একটা বোর্ডের মধ্যে টিকচিহ্ন দেখছি। কোনো কাজ সম্পাদন করতে হলে অল্প সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ কীভাবে সম্পাদন করা যায় তার সেই সম্পর্কে জানা যায় সময় অনুধ্যানের মাধ্যমে। কর্মবিশ্লেষণের একটা কৌশল হচ্ছে সময় অনুধ্যান। আবার হচ্ছে গতি অনুধ্যানে কোনো কাজ সম্পাদন করতে হলে কী ধরনের অঙ্গ সঞ্চালন করতে হবে। গতি অনুধ্যানের সাহায্যে জানা যায় কী ধরনের অঙ্গ সঞ্চালনের দরকার হয়। কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে হলে কী ধরনের অঙ্গ সঞ্চালন দরকার তা জানা যায় গতি অনুধ্যানের মাধ্যমে। সময় অনুধ্যানে গতির হিসেব করা হয় এবং গতি অনুধ্যানে সময়ের হিসেব করা হয়। তাই সময় ও গতি অনুধ্যান আজকে আমাদের পাঠের বিষয়। আর কর্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা। আজকের পাঠ কর্মবিশ্লেষণের কৌশল, সময় ও গতি অনুধ্যান, আর হচ্ছে কর্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা। সময় ও গতি অনুধ্যানকে ইংরেজিতে টাইম অ্যান্ড মোশন স্টাডি বলা হয়। আর কর্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা, বেনিফিটস ইম্পর্টেন্স অফ জব অ্যানালাইসিস। তাহলে আজকে আমাদের পাঠ কি? কর্মবিশ্লেষণের কৌশল ও কর্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা। আজকের পাঠ শেষে কর্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। কর্মবিশ্লেষণের কৌশল হিসেবে সময় ও গতি অনুধ্যান বর্ণনা করতে পারবে তোমরা। গতিশাস্ত্রের নীতিগুলো আলোচনা করতে পারবে। দেখো, কাজের পদ্ধতি বিশ্লেষণ ও তার উন্নতিকল্পে শিল্প মনোবিজ্ঞানীরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রক্রিয়া ও কৌশল অবলম্বন করেছেন। সময় ও গতি অনুধ্যান সেগুলোর মধ্যে অন্যতম। তাহলে কাজের পদ্ধতি বিশ্লেষণ ও তার উন্নতিকল্পে শিল্প মনোবিজ্ঞানী কী করেছেন? বিভিন্ন প্রক্রিয়া কৌশল অবলম্বন করেছেন। সে কৌশলগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে সময় ও গতি অনুধ্যান। কর্মবিশ্লেষণের কৌশলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি সময় ও গতি অনুধ্যান। সময় অনুধ্যানের উদ্যোক্তা হলেন টেইলর, 1981। গতি অনুধ্যান আরম্ভ করেন গিলব্রেথ, 1985। যদিও দুইটি পদ্ধতি আলাদাভাবে শুরু হয়েছে, কিন্তু বর্তমানে উভয়কে একত্রে ব্যবহার করা হয়।
কর্মপদ্ধতি পর্যালোচনার অর্থাৎ কর্ম বিশ্লেষণের এই দুই ধরনের কৌশলকে একত্রে সময় ও গতি অনুধান বলে। তাহলে সময় ও গতি অনুধান কি কাকে বলে? কর্ম বিশ্লেষণের এই দুই ধরনের কৌশলকে সময় ও গতি অনুধান বলে। যদিও দুইটি পদ্ধতি আলাদাভাবে শুরু হয়েছে, কিন্তু বর্তমানে সময় গতি অনুধান দুটো পদ্ধতিকে একসাথে ব্যবহার করা হয়, কারণ সময় অনুধানে গতির হিসাব রাখতে হয়, আবার গতি অনুধানেও সময়ের হিসাব রাখতে হয়। এই জন্য সময় গতি অনুধানকে একই সাথে ব্যবহার করা হয়। তাহলে দেখো সময় অনুধান কি? কোনো কাজকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে উক্ত কাজটির প্রতিটি অংশ সম্পাদন করতে কোনো ব্যক্তির যে সময়ের প্রয়োজন হয় তা পর্যালোচনাকে সময়ানুধান বলে। মানে কোনো একটা কাজকে ছোট ছোট অংশে ভাগ করে তারপরে সেই কাজটা সম্পাদন করতে কোনো একজন ব্যক্তির সে দক্ষ ব্যক্তি তার যে সময়ের প্রয়োজন হয় তা পর্যালোচনাকে সময়ানুধান বলে। কোনো কাজ কিভাবে সম্পাদন করলে অল্প সময়ে তা সম্পাদন করা যায় তা সময়ানুধানের মাধ্যমে করা হয়ে থাকে। তাহলে দেখো সময়ানুধানের মাধ্যমে কি করা হয়ে থাকে? কোনো কাজ কিভাবে সম্পাদন করলে অল্প সময়ে তা সম্পাদন করা যায় তা সময়ানুধানের মাধ্যমে জানা হয়, সময়ানুধানের মাধ্যমে করা হয়ে থাকে। 1921 সালে টেইলর সময়ানুধান প্রথম শুরু করেন। কোনো কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় সময়ের আদর্শ মান নিরূপণ করাই ছিল তার এই অনুধানের প্রধান উদ্দেশ্য। তাই তিনি কোনো নির্দিষ্ট কাজকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে এগুলোকে প্রত্যেকটি অংশে সম্পাদন করতে একজন দক্ষ কর্মচারীর যে সময় প্রয়োজন হয়, দেখো একজন দক্ষ কর্মচারী যে সময় প্রয়োজন হয় তা পর্যালোচনা ও পরিমাপ করে উক্ত কাজটি সম্পাদনের আদর্শ সময় ও সঠিক মজুরি নির্ধারণ করেছিলেন। গতি অনুধান কোনো কার্য সম্পাদনে অপ্রয়োজনীয় গতি হ্রাস করে সর্বাধিক কার্যকরী গতিবিধি উদ্ভাবনের জন্য অঙ্গ প্রত্যঙ্গের গতি পর্যালোচনাকে গতি অনুধান বলে। অঙ্গ প্রত্যঙ্গের গতি পর্যালোচনাকে কি বলে? গতি অনুধান বলে। গতি অনুধানের সাহায্যে হাত ও পায়ের অঙ্গ সঞ্চালনের গতি পরিমাপ করা হয়, হাত ও পায়ের গতি অনুধান করা হয়ে থাকে। আর গতি অনুধানে কি করা হয়? কোনো কার্য সম্পাদনে অপ্রয়োজনীয় গতি হ্রাস করে সর্বাধিক কার্যকরী গতিবিধি উন্নয়নকল্পে এবং কাজের গতি পর্যালোচনাকে গতি অনুধান বলে। টেইলরের সময় অনুধানের অব্যাহতির পরে ব্রিটিশ প্রকৌশলী ফ্রাঙ্ক গিলব্রেথ ও তার স্ত্রী মনোবিজ্ঞানী নিনিয়ান গিলব্রেথ গতি অনুধান শুরু করেন। সময় ও গতি অনুধান প্রথম দিকে আলাদাভাবে শুরু হলেও পরবর্তীতে এই দুটি পরস্পর সম্পর্কযুক্ত, একে অপরের সম্পূরক হিসেবে পরিগণিত হয়। 1985 সালে গিলব্রেথ যখন ইমারত প্রকৌশলী হিসেবে কাজ করতেন তখন তিনি লক্ষ্য করেন যে শ্রমিকরা ইট তুলতে নানা রকম অপ্রয়োজনীয় গতিধারা অবলম্বন করছে, বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে ইট তুলছে। এই সমস্যা সমাধানে তিনি গবেষণা করেন এবং গবেষণার মাধ্যমে তিনি শ্রমিকদের গতি কমিয়ে আনেন এবং শ্রমিকরা সহজেই ইট তুলতে পারে। গতি মানে কি? মুভমেন্ট। ধরো একজন কেউ চেয়ারে বসে কাজ করছে, অর্থাৎ চেয়ার থেকে সে কয়বার উঠতেছে বা বসছে, তারপরে এই যে এখানে টাইপ করছে, সে টাইপ করার জন্য কয়বার তার হাত নড়াচড়া করছে, মুভমেন্ট করছে, তা অনুধান করাই হচ্ছে গিয়ে গতি অনুধান। গতি অনুধানে কি করা হয়? তাহলে দেখো কোনো অঙ্গ সঞ্চালন বা গতিকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় এবং প্রতিটি অংশে কতটুকু সময় লাগে তা পর্যবেক্ষণ করা হয়। গতি অনুধানে তাহলে কি হচ্ছে? দেখো কোনো অঙ্গ সঞ্চালন বা গতিকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় এবং প্রতিটি অংশে কতটুকু সময় লাগে তা পর্যবেক্ষণ করা হয়। তাহলে দেখো গতি অনুধানেও সময়ের হিসাব রাখা হয়।
কতটুকু সময় লাগে, আবার সময় অনুধানেও গতি হিসেব রাখা হয়, এই জন্য সময় গতি অনুধানকে একই সাথে ব্যবহার করা হয়। চলো সময় গতি অনুধান একটি ভিডিও দেখি। সময় ও গতি অনুধানের উদ্দেশ্য: অল্প সময় সুষ্ঠুভাবে কার্যকরী পদ্ধতি উদ্ভাবন করা, কর্ম পর্যালোচনা করা, কাজের আদর্শ সময় নির্ধারণ করা, অর্থাৎ কার্য সম্পাদনের জন্য আদর্শ সময়ের মান নির্ধারণ করা, যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণের বিকাশ সাধন অর্থাৎ মান উন্নয়ন করা, কর্মচারীদের দক্ষতা উন্নয়নের জন্য কর্মচারী প্রশিক্ষণ পদ্ধতি উদ্ভাবন করা, অনাবশ্যক গতি কমিয়ে কর্মক্লান্তি হ্রাস করা, কর্মপদ্ধতির উন্নয়ন সাধন করা হচ্ছে সময় ও গতি অনুধানের উদ্দেশ্য। সময় ও গতি অনুধানের কৌশলসমূহ: সময় অনুধানের উপকরণগুলো হচ্ছে বিরাম ঘড়ি, স্টপওয়াচ, সময় অনুধান বোর্ড, বিশেষ উদ্দেশ্যে তৈরি ডাটা শিট, রাবার, পেন্সিল ইত্যাদি। তাহলে দেখো সময় অনুধানের উপকরণগুলো কি হচ্ছে: বিরাম ঘড়ি, কাগজ, পেন্সিল, কলম, তারপর বিশেষ উদ্দেশ্যে তৈরি ডাটা শিট, সময় অনুধান বোর্ড, এগুলো হচ্ছে গিয়ে সময় অনুধানের উপকরণ। টেইলরের মতে সময় অনুধানের প্রক্রিয়াগুলো হচ্ছে কোনো কাজের গতিবেগকে মৌলিক উপাদানে বিভক্ত করা, অপ্রয়োজনীয় গতিকে চিহ্নিত বর্জন করা, গতির মৌলিক উপাদানগুলোকে বিশ্লেষণ করে তাদের বেগ বৃদ্ধি ও সময় কমানোর কার্যকরী পদ্ধতি উদ্ভাবন করা। দ্রুত গতি সম্পন্ন কর্মের গতিবিধি বিশ্লেষণের জন্য বেশ কয়েকটি প্রক্রিয়ার উদ্ভাবন করা হয়েছে। দ্রুত গতি সম্পন্ন কাজকে পর্যবেক্ষণ করার জন্য বা কর্ম বিশ্লেষণের জন্য কয়েকটা পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। যেমন ধরো ক্রোনোমিটারের সাহায্যে পর্যবেক্ষণ। এখন তোমরা বলবে যে ক্রোনোমিটার কি? ক্রোনোমিটার হচ্ছে সময় পরিমাপের জন্য এক ধরনের ঘড়ি, যে জাহাজে নাবিকদের কাজে লাগে এই ক্রোনোমিটার। আর ফিল্ম ক্যামেরার সাহায্যে চলমান ছবি তুলে পরে ধীর গতিতে পর্যবেক্ষণ বা স্বার্থলিপি, থার্ব্লিক্স ইত্যাদি। এগুলোর মধ্যে গিলব্রেথ উদ্ভাবিত থার্ব্লিক্স প্রক্রিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। থার্ব্লিক্স হচ্ছে গিলব্রেথ শব্দটির উল্টো রূপ, টিএইচ না বদলিয়ে তার মতে যে কোনো কাজ বিশেষ গতির সমন্বয়ে গঠিত। গিলব্রেথ কর্ম সম্পর্কিত সব ধরনের গতিকে 17টি মৌলিক উপাদানে ভাগ করেছেন এবং থার্ব্লিক্স নাম দিয়েছেন। থার্ব্লিক্সটা হচ্ছে কি গিলব্রেথের উল্টো শব্দ, টিএইচ না বদলিয়ে। এটা এই প্রক্রিয়াটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মতে যে কোনো কাজ বিভিন্ন গতির সমন্বয়ে গঠিত। আর গিলব্রেথ কর্ম সম্পর্কিত সব ধরনের গতিকে 17টি মৌলিক উপাদানে ভাগ করেছেন। আর এই যে 17টি মৌলিক উপাদানে ভাগ করেছেন
কর্মসম্পর্কিত সব ধরনের গতিকে তাকে বলে এই থার্বলিক্স। এগুলো হচ্ছে সময় গতি অনুধানের উদ্দেশ্য। গিলব্রেথ ও তার সঙ্গীরা বহু গবেষণা করে গতিহ্রাসের নীতিসমূহ নির্ধারণ করেছেন। এই নীতিগুলো বার্নস সুশৃঙ্খলভাবে উপস্থাপন করেছেন। গতি সাশ্রয়ের নীতিসমূহকে তিনি কি করেছেন? 3টি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে ভাগ করেছেন? 3টি ভাগে ভাগ করেছেন। গতি সাশ্রয়ের নীতিগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে ভাগ করা হয়েছে। কি দেখো? প্রিন্সিপালস অফ মোশন ইকোনমি, ইউজেস অফ দ্য হিউম্যান বডি, অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ওয়ার্ক প্লেস, ডিজাইন অফ টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। গতিশাস্ত্রের নীতি সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে তাহলে? 3 ভাগে। 1 নম্বর হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠু ব্যবহার সম্পর্কিত নীতি। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার সম্পর্কিত সুষ্ঠু ব্যবহার সম্পর্কিত নীতিগুলোর মধ্যে কি হচ্ছে দেখো, 2 হাতের গতি সঞ্চালন একই সাথে শুরু ও শেষ হবে। দেখেছো? ঠিকভাবে এই যে ভারোত্তোলনটা তোলার জন্য 2 হাতের গতি সঞ্চালন একই সাথে শুরু ও শেষ হবে। এটা হচ্ছে গতিশাস্ত্রের শরীর অঙ্গ প্রত্যঙ্গ সুষ্ঠু ব্যবহার সম্পর্কিত নীতির 1 নাম্বার। তারপরে বিশ্রামের সময় ব্যতীত 2 হাতের একই সাথে বিশ্রাম উপভোগ করবে না। বিশ্রামের সময় 2 হাত একসাথে বিশ্রাম উপভোগ করবে, কিন্তু বিশ্রামের সময় ব্যতীত 2 হাত একই সাথে বিশ্রাম উপভোগ করবে না। উভয় বাহুর গতি বিপরীতমুখী, সুষম ও যুগপথ হবে। এটা হচ্ছে গতিশাস্ত্রের নীতিসমূহের বাহুর ক্ষেত্রে। এরপরে দেখো, কার্য সম্পাদনে কাঁধ ও বাহু। কার্য সম্পাদনে কি হচ্ছে? কাঁধ ও বাহু সঞ্চালনের চেয়ে হাতের অগ্রভাগের সঞ্চালন বেশি হওয়া বাঞ্ছনীয়, তাহলে গতি সাশ্রয় করা যাবে। এই যে কাঁধ যদি বেশি ঝুঁকায় আর অঙ্গ সঞ্চালন যে কোমরটা বেশি বাঁকিয়ে ফেলে, তাহলে দেখা যাবে যে বেশি সময় লাগবে, বেশি অপ্রয়োজনীয় গতি ব্যবহার করা হচ্ছে। কিন্তু বলেছে কি, কার্য সম্পাদনে কাঁধ ও বাহু সঞ্চালনের চেয়ে হাতের অগ্র সঞ্চালনে বেশি হওয়া বাঞ্ছনীয়। তা আমাদেরকে যন্ত্রপাতির ডিজাইন এমনভাবে তৈরি করতে হবে যে এই যে দেখো এখানে টেবিলটা ছোট, তার এই বক্সটা নেওয়ার জন্য ঝুঁকে তারপরে কাঁধটাকে ঝুঁকে তারপরে নিতে হচ্ছে। এই এমনভাবে যদি টেবিলটা উপরে বড় থাকতো তাহলে তাকে কাঁধ বা বাহু অন্য অঙ্গ সঞ্চালন করতে হতো না, শুধু হাত দিয়ে সে বক্সটাকে নিতে পারত। এটাই হচ্ছে গিয়ে এই নীতির মূল কথা, যে কার্য সম্পাদন কাঁধ ও বাহু সঞ্চালনের চেয়ে যদি হাতের অগ্রভাগের সঞ্চালন বেশি হয়, তবে আমরা কি করতে পারবো? গতি সাশ্রয় করতে পারবো, গতি হ্রাস করা যাবে। তারপরে দেখো, কাজ এমনভাবে সুবিন্যস্ত করতে হবে যেন সহজ ও ছন্দবদ্ধ গতিতে সম্পাদিত হয়, মানে খুব সহজে কাজটা সহজে করা যায় এবং ছন্দবদ্ধ একটা ছন্দবদ্ধ গতিতে সম্পাদিত হয়। তারপরে হাতের সাবলীল ও নিরবচ্ছিন্ন বক্রগতি, সোজা কিন্তু আকস্মিক পরিবর্তনশীল গতির চেয়ে অধিক কার্যকরী ইত্যাদি। এগুলো হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠু ব্যবহার সম্পর্কিত নীতি। কর্মস্থল বিন্যাস সম্পর্কিত নীতি। কর্মস্থল বিন্যাস বুঝতেই পারছো যে কর্মস্থলের আসবাবপত্র বা কর্মস্থলটা কীরকম বিন্যাস হবে সেই সম্পর্কিত নীতি। এখানে কাজের বিবিধ উপকরণ, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ রাখার সুনির্দিষ্ট স্থান থাকতে হবে, এলোমেলো থাকলে হবে না। যে কাজের যে কোনো যেই উপকরণগুলো দিয়ে, যন্ত্রপাতি দিয়ে বা যন্ত্রাংশ দিয়ে কাজ করবে সেগুলো একটা সুনির্দিষ্ট স্থান থাকবে, তাহলে গতিকে হ্রাস করা যাবে। এইসব উপকরণ হাতের সামনে অর্ধবৃত্তাকারে উপস্থাপিত হবে। কাজের পরিবেশ পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে।
দাঁড়িয়ে ও বসে কাজ করার সুযোগ থাকতে হবে। এটা হচ্ছে কর্মস্থল বিন্যাস সম্পর্কিত নীতি। তাহলে কি হচ্ছে, আসবাবপত্র রাখার নির্দিষ্ট স্থান থাকতে হবে, এমনভাবে কাজ করতে হবে যে হাতের সামনে বৃত্তাকারে সব জিনিসগুলো পাওয়া যায়, এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে, এবং দাঁড়িয়ে ও বসে কাজ করার ব্যবস্থা থাকতে হবে। এগুলো হচ্ছে গিয়ে কর্মস্থল বিন্যাস সম্পর্কিত নীতি। যন্ত্রপাতির উন্নতর নকশা প্রণয়ন সম্পর্কিত নীতি। যে যন্ত্রগুলো কর্মচারী ব্যবহার করবে, যন্ত্রপাতিগুলো অবশ্যই কর্ম উপযোগী হতে হবে, এবং ব্যক্তি যাতে সহজেই সেগুলো পরিচালনা করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ব্যক্তি যাতে সহজে পরিচালনা করতে পারে এবং যন্ত্রপাতি যাতে সহজে পরিচালনা করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যন্ত্রপাতি নির্মাণের পরিকল্পনা, নকশা প্রণয়নে ব্যক্তির শারীরিক ও মানসিক ক্ষমতার প্রতি লক্ষ্য রাখতে হবে। কক্স দেখেন যে কর্মস্থলে সুষ্ঠু পরিকল্পনার ফলে কার্য সম্পাদনে সময় হ্রাস পায় এবং গতি হ্রাস পায়। এই হচ্ছে গতি সাশ্রয়ের নীতি। তাহলে দেখো গতি সাশ্রয়ের নীতিগুলো কয়টা? গতি সাশ্রয়ের নীতি হচ্ছে তিনটা। কয়টি? তিনটে। একটি হচ্ছে কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠু ব্যবহার সম্পর্কিত নীতি। কি? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সুষ্ঠু ব্যবহার সম্পর্কিত নীতি। একটা হচ্ছে কর্মস্থল বিন্যাস সম্পর্কিত নীতি, একটা হচ্ছে যন্ত্রপাতির উন্নতর নকশা প্রণয়ন সম্পর্কিত নীতি। সময় ও গতি অনুধানের সমালোচনা। সময় ও গতি অনুধান কর্মজগতে বিশেষ করে শিল্পক্ষেত্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর অনেকে সমালোচনা করেছেন। সময় ও গতি অনুধান ব্যক্তি স্বাতন্ত্র্যকে স্বীকার করে না। বিভিন্ন ব্যক্তির গতি নৈপুণ্য বিভিন্ন রকম, অতএব সকলের পক্ষে একই গতিতে কিন্তু কাজ করা সম্ভব নয়। আর ওয়েলফোর্ড কারখানার বৃদ্ধ শ্রমিকদের সম্পর্কে গবেষণা করে দেখেছেন যে যখন তাদের একটি নির্দিষ্ট সময় ও পদ্ধতির মধ্যে কোনো কাজ করার জন্য বাধ্য করা হয় তখন তাদের কর্মক্ষমতা হ্রাস পায়। সময় ও গতি অনুধানে মানুষের আচরণকে পরমাণুবাদী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে। মানবিক উপাদানগুলোকে গুরুত্ব না দিয়ে যান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের কার্যকলাপ বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে। স্মার্টার ও স্মিথ তাদের গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে মানুষের গতি সঞ্চালনী পরমাণুবাদী বিশ্লেষণ ঠিক নয়। এই পদ্ধতিতে যে কৃতি মূল্যায়নের অন্যান্য মানদণ্ডগুলোকে যথাযথ গুরুত্ব না দিয়ে উৎপাদনকে একমাত্র মানদণ্ড ধরা হয়েছে। সময় ও গতি অনুধানে উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু মানবীয় উপাদান বিবেচনা করা হয়নি। এই পদ্ধতিতে সর্বোৎকৃষ্ট অর্থাৎ দক্ষ শ্রমিকদের কর্মদক্ষতার মানকে গড় শ্রমিকদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ শ্রমিকদের দক্ষতা মূল্যায়নে সর্বোৎকৃষ্ট শ্রমিকের কর্মদক্ষতা মানদণ্ড হিসেবে ব্যবহার করা বাঞ্ছনীয় নয়। সময় ও গতি অনুধান হস্তসাধিত কাজ বা অঙ্গসঞ্চালনমূলক কাজ যে জন্য বিশেষ উপযোগী হলেও যেসব কাজে বিচার বুদ্ধি ও সাংগঠনিক ক্ষমতা প্রয়োজন হয় সেক্ষেত্রে সময় গতি বিশ্লেষণ প্রক্রিয়া প্রযোজ্য নয়। যেমন ব্যবস্থাপনামূলক কাজ ও প্রশাসনিক কাজ সহ এমন অনেক কাজ রয়েছে যেগুলো সবসময় নির্দিষ্ট বাধা ধরা নিয়মে পরিচালিত করা যায় না। সময় ও গতি অনুধান কাজের প্রকৃতির উপর নির্ভর করে সব ধরনের কাজ, বিশেষ করে মানসিক কাজ যেমন নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতি বিশ্লেষণের জন্য এই পদ্ধতি মোটেও উপযোগী নয়। সময় ও গতি অনুধান কর্ম পর্যালোচনার আংশিক পদ্ধতি, তাই কোনো কর্মের পূর্ণ চিত্র পেতে হলে কর্ম বিশ্লেষণের সামগ্রিক পদ্ধতি প্রয়োগ করতে হবে। অবশেষে আমি বলতে পারি যে সময় ও গতি অনুধানের অনেক ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও এই অনুধান বিশ্বব্যাপী প্রভাব সৃষ্টি করেছে এবং ব্যাপকভাবে স্বীকৃতি লাভ করেছে। সময় গতি অনুধানের ত্রুটিগুলো যদি দূর করতে পারা যায় তবে এই থেকে অর্জিত জ্ঞান শিল্পক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে পারলে কর্ম পদ্ধতির উন্নয়ন, দক্ষতা ও উৎপাদন বৃদ্ধি করার এখনও যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
আশা করি বুঝতে পেরেছো। বেনিফিটস ইম্পর্টেন্স অফ জব অ্যানালাইসিস, অর্থাৎ হচ্ছে কি কর্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা। লোসি ও সাত্তার এর মতে কর্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা হচ্ছে প্রশিক্ষণ, বিষয়বস্তু নির্ধারণ, কর্মচারীদের যোগ্যতা নির্দিষ্টকরণ, কর্মদক্ষতার উন্নয়ন, বেতন কাঠামো স্থিরকরণ। কর্মবিশ্লেষণের উপরে 401টি গবেষণার ফলাফল জরিপ করেন জেরগা। কর্মবিশ্লেষণের 20টি প্রয়োজনীয় কথা উল্লেখ করেন। 401টি গবেষণার ফলাফল জরিপ করে উনি 20টি প্রয়োজনীয় কথা উল্লেখ করেন। কে গবেষণাটা করেন? জেরগা। কয়টা গবেষণার ফলাফল জরিপ করেন? 401টি, এবং সেখান থেকে কয়টা প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন? 20টা প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তাহলে আসুন আমরা দেখি কর্মবিশ্লেষণের প্রয়োজনীয়তাগুলো কি কি। এক নম্বরে কি হচ্ছে দেখো, এখানে কর্মের অনুক্রম ও শ্রেণীর বিন্যাস করানোর কথা বলেন উনি। ব্যক্তিতে যেমন পার্থক্য রয়েছে, তেমনি বিভিন্ন কাজের মধ্যেও পার্থক্য রয়েছে। তাই কর্মবিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন কর্মের অনুক্রম বা গ্রেড স্থির করা হয় ও শ্রেণী বিভাগ করা হয়। তাহলে এক নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে কর্মের অনুক্রম ও শ্রেণী বিভাগকরণের জন্য কর্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে। 2 নাম্বার হচ্ছে বেতন নির্ধারণের জন্য, যেমন কর্মবিশ্লেষণের কর্মীর দায়িত্ব, কর্তব্য প্রভৃতি বিবেচনা করে কর্মচারীর সঠিক বেতন, তারপরে মজুরি ও অন্যান্য ভাতাদি নির্ণয়ে সহায়তা করে কর্মবিশ্লেষণের মাধ্যমে। এর জন্য কর্মবিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। কর্মচারী নিয়োগের নিয়মাবলী নির্দিষ্টকরণ কর্মবিশ্লেষণের মাধ্যমে কোন পদে কী ধরনের যোগ্যতা ও গুণাবলী সম্পন্ন লোকের প্রয়োজন তা স্থির করা হয়। কিসের মাধ্যমে? কর্মবিশ্লেষণের মাধ্যমে। যে কী ধরনের যোগ্যতা ও গুণাবলী সম্পন্ন লোক কোন কাজের জন্য প্রয়োজন তা স্থির করা হয় কর্মবিশ্লেষণের মাধ্যমে। তাই উপযুক্ত স্থানে উপযুক্ত লোক নিয়োগ করা সহজ হয় কর্মবিশ্লেষণের মাধ্যমে। তাই হচ্ছে কর্মচারী নিয়োগের নিয়মাবলী নির্দিষ্টকরণে কর্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে দেখো কাজের সাথে দায়িত্ব ও কর্তব্যের ব্যাখ্যা। কোনো নির্দিষ্ট পদে নিযুক্ত লোককে কি কি কাজ করতে হবে তা কর্মবিশ্লেষণের মাধ্যমে জানা যায়। এরপরে দেখো বদলি ও পদোন্নতি। বদলি ও পদোন্নতি কর্মবিশ্লেষণের মাধ্যমে কর্মের জটিলতা ও খুঁটিনাটি সহ কর্মসম্পাদনে কর্মীর যোগ্যতা সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়। ফলে কর্মচারীকে উপযুক্ত স্থানে বদলি করা যায় এবং পদোন্নতি করা সহজ হয়। কর্মবিশ্লেষণের মাধ্যমে অভাব অভিযোগের প্রতিকার করা যায়। কি করা যায়? কর্মবিশ্লেষণের মাধ্যমে অভাব অভিযোগের প্রতিকার করা যায়। কর্মচারী যদি কোনো কিছুর অভাব হয় এবং কোনো বিষয়ে যদি তাদের অভিযোগ থাকে, তবে কর্মবিশ্লেষণের মাধ্যমে সমস্যাটা সমাধান করা যায় কর্মবিশ্লেষণের মাধ্যমে। তাই কর্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে অভাব অভিযোগ প্রতিকারের জন্য। কর্মচারী যতজন আছেন তাদের মধ্যে সমঝোতা সাধন, সবার মধ্যে একটা সমঝোতা সাধনের জন্য কর্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে। শ্রমিক মালিকের সম্পর্ক এবং বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের সম্পর্কের অবনতি ঘটলে কর্মবিশ্লেষণের মাধ্যমে তাদের মধ্যে সমঝোতা সৃষ্টি করা যায় কর্মবিশ্লেষণের মাধ্যমে।
পদোন্নতির স্তরবিন্যাস, কাকে কোন পদে প্রমোশন দেওয়া হবে, পদোন্নতি দেওয়া হবে, এবং সীমানা নির্ধারণ। পদোন্নতির স্তরবিন্যাস এবং সীমানা নির্ধারণ কর্মবিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতির স্তরবিন্যাস করা হয় এবং কাকে কতটুকু পদোন্নতি দেওয়া হবে তা স্থির করা হয় কর্মবিশ্লেষণের মাধ্যমে। এখানে কি করছে দেখো, ইনসিডেন্ট ইনভেস্টিগেশন করতেছে, ফাইন্ড দ্য অ্যান্সার, কি করছে, দুর্ঘটনার অনুসন্ধান। কর্মবিশ্লেষণের মাধ্যমে কি করা হয়, কর্ম পরিবেশের বর্ণনা দেওয়া হয়। তো কর্ম বিশ্লেষণের মধ্যে কি দেওয়া থাকে, কর্ম পরিবেশের বর্ণনা থাকে। তখন এইটাতে কি করা হয়, সেখানে কোথায় বিপদ বা আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে তার বর্ণনা থাকে, কী ধরনের যন্ত্রে অধিক দুর্ঘটনা থাকে তারও তথ্য এখানে পাওয়া যায় কর্মবিশ্লেষণে। ফলে দুর্ঘটনা প্রতিকারের সহায়ক ব্যবস্থাবলী গ্রহণ করা সম্ভব হয় কর্মবিশ্লেষণের মাধ্যমে। ত্রুটিপূর্ণ কর্মপ্রক্রিয়া চিহ্নিতকরণ। কর্মবিশ্লেষণের মাধ্যমে কার্য সম্পাদনের বিভিন্ন ত্রুটিপূর্ণ দিক চিহ্নিত করা হয়। এতে পরবর্তীতে কর্মচারীগণ সঠিকভাবে কর্ম সম্পাদন করতে সক্ষম হয়। এবং যন্ত্রপাতির সুষ্ঠু ব্যবহার ও রক্ষণাবেক্ষণ। যন্ত্রপাতি কোনো কাজের জন্য কোন যন্ত্র ব্যবহার করতে হবে, কিভাবে সেগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে, কর্মবিশ্লেষণ থেকে এইসব আমরা জানতে পারি। সময় ও গতি অনুত্থান। সময় ও গতি অনুধ্যানের প্রধান উদ্দেশ্য হল কর্মপদ্ধতির উন্নতি সাধন করা এবং অপ্রয়োজনীয় গতি হ্রাস করে অপ্রয়োজনীয় গতিসমূহ কমিয়ে কর্মক্লান্তি হ্রাস করা। কর্তৃত্বের সীমানা চিহ্নিতকরণ। কর্মকর্তা কর্মচারীদের অধীনস্থ কারা থাকবে এবং তাদের কর্তৃত্বের সীমা কতটুকু হবে তা জানার জন্য কর্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠানে কর্মকর্তা বা কর্মচারী কারা থাকবে এবং তাদের অধীনস্থ কারা থাকবে, আবার তাদের কর্তৃত্বের সীমা কতটুকু থাকবে তা জানার জন্য কর্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে। কর্মচারীদের ব্যক্তিগত গুণাগুণ নির্দেশ। কর্মচারীর কী কী গুণাবলী থাকতে হবে তা জানার জন্য কর্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে। কর্মচারীদের ব্যক্তিগত বিফলতার কারণ চিহ্নিতকরণ। ব্যক্তি কী কারণে তার কার্যক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে তা জানা যায় কর্মবিশ্লেষণের মাধ্যমে। তাহলে দেখো, কর্মচারীদের ব্যক্তিগত গুণাবলী নির্দেশ করা যায় কর্মবিশ্লেষণের মাধ্যমে। কর্মচারীদের ব্যক্তিগত বিফলতার কারণ চিহ্নিত করা যায় কর্মবিশ্লেষণের মাধ্যমে। এরপর দেখো, শিক্ষা ও প্রশিক্ষণ। কর্মবিশ্লেষণ থেকে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানা যায়। কাজের প্রকৃতি এবং শ্রমিক কর্মচারীদের বৈশিষ্ট্য অনুযায়ী প্রশিক্ষণ কর্মসূচি কেমন হওয়া উচিত সেই সম্পর্কে জানা যায়। ফলে প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের পথ সুগম হয়। আরেকটা হচ্ছে যে কর্মসংস্থাপনের সুবিধা। কর্মসংস্থাপনের সুবিধাটা হচ্ছে গিয়ে কর্মচারী নির্বাচনের পর তাকে উপযুক্ত স্থানে সংযুক্ত করা, সংস্থাপন করতে হবে। আর কোনো নির্দিষ্ট পদে নিযুক্ত লোককে কী কী কাজ সম্পাদন করতে হবে তার উল্লেখ কর্মবিবরণীতে থাকে। বিশ্লেষণের কর্মবিবরণীতে থাকে, যা থেকে প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানা যায়। ফলে সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে সংস্থাপন করা যায়।
এটা হচ্ছে কর্মসংস্থাপন। তাই কর্মসংস্থাপনের জন্য কর্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এরপর দেখো স্বাস্থ্য ও ক্লান্তি সম্পর্কে অনুধান। কর্মচারীদের স্বাস্থ্য ও ক্লান্তি সম্পর্কে অনুধান করতে হলেও কর্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে। কর্মচারীরা কিভাবে সুস্থ থাকলে কি জানি সুস্থ থাকবে, কতটুকু কাজ করলে ক্লান্তি কম আসবে, কত সময় পর বিশ্রাম প্রয়োজন, এসব জানা যায় কর্মবিশ্লেষণের মাধ্যমে। তারপর দেখো বিজ্ঞানসম্মত যদি উপদেশনা দেওয়া হয়, কর্মবিশ্লেষণের তথ্যাবলী বিজ্ঞানসম্মত উপদেশনা পাওয়া যায়, আর যার ফলে কর্মী তার সঠিক বৃত্তি নির্বাচন করতে সক্ষম হয়। বৃত্তিমূলক চিকিৎসার প্রয়োজনীয় তা নির্ধারণ। পেশার সাথে সম্পর্কিত ব্যক্তি যদি অসুস্থ হয় তবে কী ধরনের চিকিৎসা করতে হবে তা জানা যায় কর্মবিশ্লেষণের মাধ্যমে। কর্মবিশ্লেষণের মাধ্যমে আমরা কি করি, কর্ম ও কর্মচারী সম্পর্কে প্রয়োজনীয় সকল তথ্য ও জ্ঞান লাভ করতে পারি। কর্মবিশ্লেষণের মাধ্যমে আমরা কি করতে পারি, কর্ম ও কর্মচারী সম্পর্কে সঠিক তথ্য জ্ঞান লাভ করতে পারি। সুতরাং বলা যায় যে কর্মবিশ্লেষণ হচ্ছে সুষ্ঠু কর্মচারী নির্বাচন, কার্যকর প্রশিক্ষণ ও কর্মদক্ষতার মূল ভিত্তি। সুতরাং শিল্প কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে কর্মবিশ্লেষণ অতীব জরুরি, খুবই জরুরি। তাহলে দেখো 20টা যে প্রয়োজনীয়তা কর্মবিশ্লেষণের, 1 নম্বর হচ্ছে গিয়ে কর্মের অনুক্রম ও শ্রেণী বিভাগকরণ, 2 নম্বর বেতন নির্ধারণ, 3 নম্বর কর্মচারী নিয়োগের নিয়মাবলী নির্দিষ্টকরণ, 4 নম্বর কাজের সাথে সম্পর্কিত দায়িত্ব কর্তব্যের ব্যাখ্যা, 2 নম্বর বদলি ও পদোন্নতি, 3 নম্বর অভাব অভিযোগের প্রতিকার, তারপরে কর্মকর্তা কর্মচারীদের সমঝোতা সাধন 7 নম্বর, 8 নম্বর পদোন্নতি স্তর বিন্যাস ও সীমানা নির্ধারণ, দুর্ঘটনার অনুসন্ধান 9 নম্বর, 10 নম্বর ত্রুটিপূর্ণ কর্মপ্রক্রিয়া চিহ্নিতকরণ, 11 নম্বর যন্ত্রপাতির সুষ্ঠু ব্যবহার ও রক্ষণাবেক্ষণ, 12 সময় ও গতি অনুধান, তারপর 13 কর্তৃত্বের সীমানা চিহ্নিতকরণ, তারপরে 14 কর্মচারীদের ব্যক্তিগত গুণাগুণ নির্দেশ, 15 কর্মচারীদের ব্যক্তিগত বিফলতার কারণ চিহ্নিতকরণ, তারপর হচ্ছে গিয়ে 16 নম্বর শিক্ষা ও প্রশিক্ষণ, এরপরে 17 নম্বর কর্মসংস্থাপনের সুবিধা, 18 স্বাস্থ্য ক্লান্তি সম্পর্কে অনুধান, 19 বিজ্ঞানসম্মত উপদেশনা, 20 হচ্ছে বৃত্তিমূলক চিকিৎসার প্রয়োজনীয়তা নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে কর্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে। তাই সুতরাং কর্মবিশ্লেষণ হচ্ছে সুষ্ঠু কর্মচারী নির্বাচন, কার্যকরী প্রশিক্ষণ ও কর্মদক্ষতার মূল ভিত্তি। সুতরাং শিল্প কারখানা অন্যান্য প্রতিষ্ঠানে কর্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। কর্মবিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছ। বাড়ি কাজ, কর্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কর্মবিশ্লেষণের কৌশল হিসেবে সময় ও গতি অনুধান বর্ণনা করো। গতিশাস্ত্রের নীতিগুলো আলোচনা করো। সহায়ক গ্রন্থাবলী, মোহাম্মদ আমিনুল হক, স্নাতক মনোবিজ্ঞান 2, হাসান বুক হাউস, ঢাকা।
আব্দুল খালেক 2005 শিল্প মনোবিজ্ঞান 4র্থ সংস্করণ হাসান বুক হাউস ঢাকা। আবু বকর সিদ্দিক স্নাতক ও স্নাতকোত্তর মনোবিজ্ঞান সাহিত্যকোষ ঢাকা। রওশন জাহান 1990 শিল্পে মনোবিজ্ঞান কর্মবিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বইগুলো সাহায্য নিয়ে এবং আমার ভিডিও ক্লাসের সাহায্য নিয়ে তোমরা আজকে যে বাড়ি কাজ দিয়েছি তা পড়ে ফেলবে। আজকে আমাদের পাঠ্য বিষয় ছিল কর্মবিশ্লেষণের কৌশল সমূহ ও কর্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা। আশা করি বুঝতে পেরেছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।